এখন যে সময়টা আছে, অনেক গাছেই মুকুল প্রায় চলে এসেছে, অনেক গাছেই আসা শুরু হচ্ছে। অর্থাৎ আসবে বা আসছে, কিছু গাছে আসা শুরু হয়েছে, কিছু গাছে আসতেছে, এরকম একটা সময় চলছে। তো মুকুল আসার আগে আমরা স্প্রে করতে পারি। মুকুল আসলেও স্প্রে করা যাবে। ফুল ফোটা অবস্থায় যাবে না। আবার গুটি ধরলে স্প্রে করা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা এবং আমার কৃষক ভাইয়েরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে আজকে 2026 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি বর্তমান সময়ের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। এখন যে সিজনটি চলছে শীতকালে, এখন আমের মুকুল আসার সময়। এই আমের মুকুল আসার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা শখ করে আম গাছ লাগান বা যারা আমের বাগান করেন বাণিজ্যিক ভাবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমের এই মুকুল আসা থেকে শুরু করে আম হওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাই হলো আসল সময়। এই সময় যত্নের উপর নির্ভর করবে যে আমরা কতটুকু পরিমাণে ফলন পাবো। এজন্য আমাদের খুব সুন্দরভাবে বিষয়টি জানতে হবে। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো বিষয়টি ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই আমের মুকুল আসা আমরা 4টা ভাগে ভাগ করতে পারি বিষয়টাকে। একটা হলো মুকুল আসার আগে, একটি হলো মুকুল আসলে, একটি হলো ফুল ফুটলে, আর একটি হলো যখন গুটি ধরবে, যে গুটি ধরবে। এই যে 4টা ফেজে আমরা ভাগ করলাম। মুকুল আসার আগে কি করতে হবে, মুকুল আসলে কি করতে হবে, ফুল ফুটলে কি করতে হবে এবং গুটি ধরলে কি করতে হবে। এই 4টা ভাগে ভাগ করে নিয়ে আমরা একটু আমাদের আলোচনাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে মুকুল আসার আগে কি করতে হবে। এখন যে সময়টা আছে, অনেক গাছেই মুকুল প্রায় চলে এসেছে, অনেক গাছেই আসা শুরু হচ্ছে। অর্থাৎ আসবে বা আসছে, কিছু গাছে আসা শুরু হয়েছে, কিছু গাছে আসতেছে, এরকম একটা সময় চলছে। তো মুকুল আসার আগে আমরা স্প্রে করতে পারি। মুকুল আসলেও স্প্রে করা যাবে। ফুল ফোটা অবস্থায় যাবে না। আবার গুটি ধরলে স্প্রে করা যাবে। এখন খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে 3টা থাকবে, অর্থাৎ মুকুল আসার আগে স্প্রে করা যাবে, মুকুল আসলে স্প্রে করা যাবে, গুটি ধরলে স্প্রে করা যাবে, কিন্তু মাঝখানে যে ফুল ফোটার যে সময়টা, এই ফুল ফোটার সময়টাতে স্প্রে করা যাবে না। খুব ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে, কারণ এই ফুল ফোটার সময় স্প্রে করলে কিন্তু ফুল ক্ষতিগ্রস্ত হবে, ফুল ঝরে পড়তে পারে এবং ফুলের পরাগায়ন ব্যাহত হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা কি স্প্রে করতে পারি কোন সময়টায়? মুকুল আসার আগে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারি। কারণ এর সময় আমের হপা পোকা থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধির আক্রমণ হতে পারে। মুকুল আসলেও আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারি। এই অবস্থায় তো স্প্রে করা যাবে না কোনোভাবে। আর গুটি ধরলে আমরা ছত্রাকনাশক প্লাস কীটনাশক প্লাস পুষ্টি উপাদান, অর্থাৎ বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট, এই জিনিসগুলো আমরা স্প্রে করব। অর্থাৎ মুকুল আসার আগে এবং মুকুল আসলে আমরা
ছত্রাকনাশক আর কীটনাশক ব্যবহার করব। আর আলু যখন ধরে গুটি পর্যায়ে আসবে তখন এই ছত্রাকনাশক কীটনাশকও স্প্রে করা যাবে, তার পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদান এবং পিজিআর স্প্রে করা যাবে। তাতে করে ফল ঝরবে না এবং ফলের কোয়ালিটি ভালো হবে। এখন আমরা কি কি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে, কি ধরনের ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর, পুষ্টি উপাদান, সেটা নিয়ে একটু কথা বলি আমরা। এই সময়ে ছত্রাকনাশক হিসেবে আমরা, অর্থাৎ মুকুল আসার আগে যখন হবে তখন আমরা এই সময় চেষ্টা করব ছত্রাকনাশক হিসাবে মেনকোজেব বা কার্বেন্ডাজিম গ্রুপের এই গ্রুপের ছত্রাকনাশক, তার সঙ্গে আমরা কীটনাশক হিসেবে ইমিডাক্লোপিড এই গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি। এই ধরনের ছত্রাকনাশকের মধ্যে যদি আমরা উদাহরণ দিই, তাহলে উদাহরণ দিলে আমরা সেক্ষেত্রে ম্যানসার ব্যবহার করতে পারি, যেখানে মেনকোজেব, কার্বেন্ডাজিম দুটোই রয়েছে। এই যে ম্যানসার খুবই অ্যাভেলেবল, বাজারে সব দোকানে কম বেশি পাওয়া যায়। অথবা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারি, সেখানে মেনকোজেব, মেটালক্সিল পাওয়া যায়। ইমিডাক্লোপিড হিসেবে আমরা ইমিটা ব্যবহার করতে পারি, টিডো ব্যবহার করতে পারি, এরকম আরো অনেক ওষুধ পাওয়া যাবে। তার মধ্যে মাত্রাটা কি হবে, মেনকোজেব বা কার্বেন্ডাজিম অর্থাৎ ম্যানসার বা রিডোমিল গোল্ড এই ধরনের যদি আমরা ছত্রাকনাশক দেই, তাহলে সেটির মাত্রা হবে 1.5 থেকে 2 গ্রাম পার লিটার। আর ইমিডাক্লোপিডের মাত্রা হবে 0.5 মিলি বা গ্রাম পার লিটার। এই মাত্রায় আমরা একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক মিশিয়ে আমরা স্প্রে করে দিতে পারি। এবার মুকুল আসলে, মুকুল চলে আসছে কিন্তু এখনো মুকুল ফোটেনি, এরকম সময় আমরা কি ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে পারি? এরকম সময় আমরা ছত্রাকনাশক হিসেবে আমরা চেষ্টা করব প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করার জন্য। এই গ্রুপের ছত্রাকনাশক আর কীটনাশকটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো এই সময় সাইপারমেথ্রিন বা ল্যামডাসাইহ্যালোথ্রিন, এই ধরনের কীটনাশক। তাহলে প্রপিকোনাজল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আমি। যেমন ধরুন টিল্ট, যে ছত্রাকনাশকটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, এটি প্রপিকোনাজল গ্রুপের এবং এর মাত্রা হবে 0.5 মিলি পার লিটার। এই আর সাইপারমেথ্রিন বা ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের যে কোনো ভালো আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিপকর্ড ব্যবহার করতে পারেন আপনারা। রিপকর্ড একটি ভালো কীটনাশক আমের ক্ষেত্রে। এখানে রিপকর্ডটা আপনারা দিবেন 1 গ্রাম বা 1 মিলি বা গ্রাম প্রতি লিটার। পাউডার ফর্মে থাকলে গ্রাম হিসাবে আসবে আর লিকুইড ফর্মে থাকলে মিলি হিসাবে আসবে। অর্থাৎ ছত্রাকনাশক আসবে 0.5 আর কীটনাশক আসবে 1 লিটার প্রতি আর কি। এইভাবে আপনারা এটা দিয়ে দিতে পারেন। ফুল ফোটা অবস্থায় আমরা কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক বা অনুখাদ্যের কোনো কিছুই আমরা দিব না। যখন গুটি ধরবে, অর্থাৎ আমের গুটিগুলো ছোট ছোট মটরদানার মতো হবে, ঠিক সে সময় আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, কীটনাশক ব্যবহার করতে পারি। এবং ছত্রাকনাশক আর কীটনাশক হিসেবে আমরা ঠিক এই যে এই মুকুল আসলে যেগুলো ব্যবহার করতাম, এই যে প্রপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক এবং এই সাইপারমেথ্রিন বা ল্যামডাসাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক, ঠিক এই সেটটাই আমরা ব্যবহার করব এই গুটি ধরলে। এই সময় এই একই জিনিসটাই, এই যে গুটি ধরার সময় আমরা ঠিক এই জিনিসটাই এই ডোজে আমরা ব্যবহার করতে পারি এখানে। এবং এর সঙ্গে আমরা পুষ্টি উপাদান হিসেবে কিছু ব্যবহার করতে পারি। কি কি জিনিস? পুষ্টি উপাদান হিসেবে আমরা বোরন, এটা আমরা ব্যবহার করতে পারি 1 গ্রাম প্রতি লিটার। বোরন হিসেবে সলুবর বোরন ব্যবহার করতে হবে, অর্থাৎ স্প্রে করার জন্য যে বোরনটি, সেই সলুবর বোরন ব্যবহার করতে হবে, সাধারণ বোরন সংক্ষিপ্ত না। এজন্য সলুবর বোরন আমি লিখে দিচ্ছি এভাবেই।
সলুবর বোরন 1 গ্রাম প্রতি লিটার হিসেবে। আর জিঙ্ক বলতে চিলেটেড জিঙ্ক, জিঙ্ক সালফেট কিন্তু চিলেটেড জিঙ্ক। এই চিলেটেড জিঙ্ক সেটাও আমরা 0.5 থেকে 1 গ্রাম প্রতি লিটার এভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে এখানে কুইক পটাশও স্প্রে করতে পারি, সেটা আমরা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার এই মাত্রায় আমরা কুইক পটাশ স্প্রে করে দিতে পারি। আর পিজিআর হিসেবে আপনারা যে পিজিআরটি ব্যবহার করবেন সেটির লেভেলে আপনারা দেখে নেবেন। যে কোনো পিজিআর ব্যবহার করতে পারেন আপনারা, মিরাকুলান রয়েছে, প্লানোফিক্সটা করলে খুব ভালো হয়, ওটা আপনারা করতে পারেন। তো যেটাই করেন না কেন সেখানে আপনাদের ডোজ উল্লেখ করা থাকবে, যে কোন ডোজে ব্যবহার করতে হবে সেই ডোজটা আপনারা দেখে নিয়ে ততটুকু পরিমাণে দিবেন। পিজিআর এর ডোজের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আমের মুকুল ঝরে যাবে, আমের মুকুল কিন্তু থাকবে না। তো এই আমের মুকুলে কি ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন আমি সেটা নিয়ে আর একটা ভিডিও আমি আগামীকাল দেওয়ার চেষ্টা করব। শুধু পিজিআর নিয়ে যে কোন ধরনের পিজিআরটা এই গুটি ধরলে আপনারা ব্যবহার করতে পারেন সে বিষয়ে একটা ভিডিও আমি কালকে দিব। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। আর আপনারা খেয়াল রাখবেন যে এই ছত্রাকনাশক আর কীটনাশকটা এই দুটি একসাথে আলাদা স্প্রে করবেন, আর এই বিভিন্ন অনুখাদ্য এবং পিজিআর একসাথে মিশিয়ে আলাদা স্প্রে করবেন। এই দুইটা ভাগে আপনারা স্প্রে করবেন। কারণ কি, পিজিআর যদি আপনারা কোনো কারণে ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে মিশিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পিজিআরটি অকেজে হয়ে যাবে, কোনো কাজে দিবে না, গাছের ক্ষতি হবে। এজন্য আপনারা হয় অনুখাদ্যের সঙ্গে পিজিআর দিবেন বা পিজিআর আলাদা ভাবে দিবেন। তাই আমি বলছি দুইটা সেটে করার জন্য ছত্রাকনাশক আর কীটনাশকটা মিশিয়ে একটা সেট আপনারা স্প্রে করবেন, তার 1 দিন বা 2 দিন পরে বা 1 বা 2 দিন আগে আপনারা এই অনুখাদ্যগুলো এবং পিজিআর এটা একসাথে স্প্রে করে দিবেন। এইভাবে আপনারা করলে তাহলে এই মুকুল আসার আগে থেকে শুরু করে গুটি ধরা পর্যন্ত একটা পারফেক্ট যত্ন আপনারা আপনাদের আম বাগানের জন্য নিতে পারবেন। তাতে করে আমের ফল বেশি ধরবে, ফল আকারে বড় হবে, ফল সুস্বাদু হবে এবং আপনারা এই ফল বিক্রি করে লাভবান হতে পারবেন বা সুস্বাদু ফল আপনারা নিজেরাও খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরও যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে রিপ্লাই দিব। যদি এই বিষয় ছাড়াও আরো অন্য কোনো বিষয় কোশ্চেন থাকে সেটাও আপনারা করতে পারেন, আমি সেটিরও রিপ্লাই করব। যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন করে ভিডিও চান সেটাও আপনারা জানাবেন, আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এই কৃষি শিক্ষামূলক ভিডিওগুলো যদি নিয়মিত আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যে নিয়মিত নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেইগুলো আপনার নোটিফিকেশন আকারে পাবেন এবং সেখান থেকে আপনারা এই কৃষি শিক্ষামূলক নলেজ গুলো পেতে পারবেন। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।